তখনকার কালের সঙ্গে এখনকার কালের তফাৎ ঘটেছে একথা স্পষ্ট বুঝতে পারি যখন দেখতে পাই আজকাল বাড়ির ছাদে না আছে মানুষের আনাগোনা, না আছে ভূত প্রেতের। পূর্বেই জানিয়েছি, অত্যন্ত বেশি লেখাপড়ার আবহাওয়ায় টিকতে না পেরে ব্রহ্মদৈত্য দিয়েছে দৌড়। ছাদের কার্নিশে তার আরামের পা রাখবার গুজব উঠে গিয়ে সেখানে এঁঠো আমের কাঠি নিয়ে কাকেদের চলেছে ছেঁড়াছেড়ি। এদিকে মানুষের বসতি আটক পড়েছে নিচের তলায় চারকোনা দেওয়ালের ব্যাগ বাক্সে। মনে পড়ে বাড়ি ভিতরের পাঁচিল ঘেরা ছাদ। মা বসেছেন সন্ধেবেলায় মাদুর পেতে, তার সঙ্গিনীরা চারদিকে ঘিরে বসে গল্প করছে। সেই গল্পে খাঁটি খবরের দরকার ছিল না, দরকার কেবল সময় কাটানো। তখনকার দিনের সময় ভর্তি করবার জন্যে নানা দামের নানা মাল মশলার বরাদ্দ ছিল না। দিন ছিল না ঠাস বুনুনি করা, ছিল বড় বড় ফাঁকওয়ালা জালের মতো। পুরুষদের মজলিসেই হোক আর মেয়েদের আসরেই হোক, গল্পগুজব হাসি তামাশা ছিল খুবই হালকা দামের। মায়ের সঙ্গিনীদের মধ্যে প্রধান ব্যক্তি ছিলেন ব্রজ আচার্যের বোন, যাকে আচার্যিনী বলে ডাকা হতো। তিনি ছিলেন এ বৈঠকে দৈনিক খবর সরবরাহ করবার কাজে। প্রায়ই আনতেন রাত্রির বিদকুটে খবর কুড়িয়ে কিংবা বানিয়ে। তাই নিয়ে গ্রহ শান্তি সস্তায়নের হিসেব হতো খুব ফলাও খরচার। এই সভায় আমি মাঝে মাঝে টাটকা পুঁথি পড়া বিদ্যের আমদানি করেছি। শুনিয়েছি সূর্য পৃথিবীর থেকে 9 কোটি মাইল দূরে। ঋজুপাঠ দ্বিতীয় ভাগ থেকে স্বয়ং বাল্মীকি রামায়ণের টুকরো আউড়ে দিয়েছি অনুস্বার বিসর্গ শুদ্ধ। মা জানতেন না তার ছেলের উচ্চারণ কত খাঁটি, তবু তার বিদ্যের পাল্লা সূর্যের 9 কোটি মাইল রাস্তা বেরিয়ে গিয়ে তাকে তাক লাগিয়ে দিয়েছে। এসব শ্লোক স্বয়ং নারদ মুনি ছাড়া আর কারো মুখে শোনা যেতে পারে এ কথা কি জানতো বলো? বাড়ির ভিতরের এই ছাদটা ছিল আগাগোড়া মেয়েদের দখলে। ভাঁড়ারের সঙ্গে ছিল তার বোঝাপড়া। ওখানে রোদ পড়তো পুরোপুরি, জারক নেবুকে দিত জ্বালিয়ে। ওইখানে মেয়েরা বসতো পিতলের গামলা ভরা কলাই বাটা নিয়ে, টিপে টিপে টপ টপ করে বড়ি দিত চুল শুকোতে শুকোতে। দাসীরা বাসি কাপড় কেচে মেলে দিয়ে যেত রোদ্দুরে। তখন অনেকটা হালকা ছিল ধোবার কাজ। কাঁচা আম ফালি করে কেটে কেটে আমশি শুকোনো হতো। ছোট বড় নানা সাইজের নানা কাজ করা কালো পাথরের ছাঁচে আমের রস থাকে থাকে জমিয়ে তোলা হতো। রোদ খাওয়ার সর্ষের তেলে মজে উঠত ইঁচড়ের আচার। কেয়া খয়ের তৈরি হতো সাবধানে। তার কথাটা আমার বেশি করে মনে রাখবার মানে আছে। যখন স্কুলের পণ্ডিত মশাই আমাকে জানিয়ে দিলেন আমাদের বাড়িতে কেয়া খয়ের নাম তার শোনা আছে, অর্থ বুঝতে শক্ত ঠেকল না। যা তার শোনা আছে সেটা তার জানা চাই। তাই বাড়ির সুনাম বজায় রাখবার জন্যে মাঝে মাঝে লুকিয়ে ছাদে উঠে দুটো একটা কেয়া খয়ের কি বলবো চুরি করতুম বলার চেয়ে বলা ভালো অপহরণ করতুম। কেননা রাজা মহারাজারা দরকার হলে এমনকি না হলেও অপহরণ করে থাকে, আর যারা চুরি করে তাদের জেলে পাঠান, শুলে চড়ান। শীতের কাঁচা রৌদ্রে ছাদে বসে গল্প করতে করতে কাক তাড়াবার আর সময় কাটাবার একটা দায় ছিল মেয়েদের। বাড়িতে আমি ছিলাম একমাত্র দেওর, বৌদিদির আমসত্ব পাহারা, তাছাড়া আর 5 রকম খুচরো কাজের সাথী। পড়ে শোনাতুম বঙ্গাধীপ পরাজয়। কখনো কখনো আমার উপরে ভার পড়তো জাঁতি দিয়ে সুপুরি কাটবার। খুব সরু করে সুপুরি কাটতে পারত। আমার অন্য কোনো গুণ যে ছিল সে কথা কিছুতেই বউ ঠাকুরুন মানতেন না, এমনকি চেহারারও খুঁত ধরে বিধাতার উপর রাগ ধরিয়ে দিতেন। কিন্তু আমার সুপুরি কাটা হাতের গুণ বাড়িয়ে বলতে মুখে বাঁধত না। তাতে সুপুরি কাটার কাজটা চলতো খুব দৌড় বেগে। উস্কিয়ে দেবার লোক না থাকাতে সরু করে সুপুরি কাটার হাত অনেক দিন থেকে অন্য সরু কাজে লাগিয়েছি। ছাদে মেলে দেওয়া এইসব মেয়েলি কাজে পাড়া গাঁয়ের একটা স্বাদ ছিল। এই কাজগুলো সেই সময়কার, যখন বাড়িতে ছিল ঢেঁকি শাল, যখন হতো নাড়ু কোটা,
যখন দাসীরা সন্ধেবেলায় বসে উড়ুর উপর সলতে পাকাত আর প্রতিবেশীর ঘরে ডাক পড়তো 8 কৌড়ির নেমন্তন্নে। রূপকথা আজকাল ছেলেরা মেয়েদের মুখ থেকে শুনতে পায় না, নিজে নিজে পড়ে ছাপানো বই থেকে। আচার চাটনি এখন কিনে আনতে হয় নতুন বাজার থেকে, বোতলে ভরা গালা দিয়ে ছিপিতে বন্ধ। পাড়াগাঁয়ের আরো একটি ছাপ ছিল চণ্ডী মণ্ডপে। ওইখানে গুরুমশাইয়ের পাঠশালা বসত। কেবল বাড়ির নয়, পাড়া প্রতিবেশীর ছেলেদেরও ওইখানেই বিদ্যের প্রথম আঁচড় পড়তো তালপাতায়। আমিও নিশ্চয়ই ওইখানেই সরেয়ার উপর দাগ বুলোতে আরম্ভ করেছিলুম, কিন্তু সৌরলোকের সবচেয়ে দূরের গ্রহের মতো সেই শিশুকে মনে আনাওয়ালা কোনো দূরবীন দিয়েও তাকে দেখাবার জো নেই। তারপরে বই পড়ার কথা প্রথম যা মনে পড়ে সে সন্ডামার্কা মুনির পাঠশালার বিষম ব্যাপার নিয়ে, আর হিরণ্যকশিপুর পেট চিপছে নৃসিংহ অবতার। বোধ করি শীষের ফলকে খোদাই করা তার একখানা ছবিও দেখেছি সেই বইয়ে। আর মনে পড়ছে কিছু কিছু চাণক্যের শ্লোক। আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। ছোট থেকে বড় বয়স পর্যন্ত আমার নানা রকমের দিন ওই ছাদে নানাভাবে বয়ে চলেছে। আমার পিতা যখন বাড়ি থাকতেন, তার জায়গা ছিল তেতলার ঘরে। চিলেকোঠার আড়ালে দাঁড়িয়ে দূর থেকে কতদিন দেখেছি। তখনও সূর্য ওঠেনি, তিনি সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে আছেন, কোলে দুটি হাত জোড় করা। মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড়ে পর্বতে। তখন ওই ছাদে যাওয়া ছিল আমার 7 সমুদ্র পাড়ে যাওয়ার আনন্দ। চিরদিন নিচের তলায় বারান্দায় বসে বসে রেলিংয়ের ফাঁক দিয়ে দেখে এসেছি রাস্তার লোক চলাচল, কিন্তু ওই ছাদের উপর যাওয়া, লোক বসতির পিলপে গাড়ি পেরিয়ে যাওয়া, ওখানে গেলে কলকাতার মাথার উপর দিয়ে পা ফেলে ফেলে মন চলে যায়, যেখানে আকাশের শেষ নীল মিশে গেছে পৃথিবীর সবুজে। নানা বাড়ির নানা গড়নের উঁচু নিচু ছাদ চোখে ঠেকে, মধ্যে মধ্যে দেখা যায় গাছের ঝাঁকড়া মাথা। আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায়ই দুপুরবেলায়। বরাবর এই দুপুরবেলাটা নিয়েছে আমার মন ভুলিয়ে। ও যেন দিনের বেলাকার রাত্রির বালক সন্ন্যাসীর বিবাগী হয়ে যাবার সময়। খড়খড়ির ভিতর দিয়ে হাত গলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে। দরজার ঠিক সামনেই ছিল একটা সোফা, সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম। আমাকে পাকড়া করবার চৌকিদার যারা পেট ভরে খেয়ে তাদের ঝিমু নিয়ে এসেছে, গা ঝাড়া দিতে দিতে শুয়ে পড়েছে মাদুর জুড়ে। রাঙা হয়ে আসতো রোদ্দুর, চিল ডেকে যেত আকাশে, সামনের গলে দিয়ে হেঁকে যেত চুড়িওয়ালা। সেদিনকার দুপুর বেলাকার সেই চুপচাপ বেলা আজ আর নেই, আর নেই সেই চুপচাপ বেলার ফেরিওয়ালা। হঠাৎ তাদের হাঁক পৌঁছতো যেখানে বালিশের উপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ। দাসী ডেকে নিয়ে আসতো ভিতরে। বুড়ো চুড়িওয়ালা কচি হাত টিপে পরিয়ে দিত পছন্দ মতো বেলোয়ারি চুড়ি। সেদিনকার সেই বউ আজকের দিনে এখনো বউয়ের পদ পায়নি। 2nd ক্লাসে সে পড়া মুখস্থ করছে, আর সেই চুড়িওয়ালা হয়তো আজ সেই গলিতেই বেড়াচ্ছে রিকশো ঠেলে। ছাদটা ছিল আমার কেতাবে পড়া মরুভূমি। ধুধু করছে চারদিক, গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে, আকাশের নীল রং এসেছে ফিকে হয়ে। এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছিল। আজকাল উপরের তলায় কলের জলের নাগাল নেই, তখন তেতলার ঘরেও তার দৌড় ছিল। লুকিয়ে থাকা নাবার ঘর, তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টোন এইমাত্র খুঁজে বের করলে। কল দিতুম খুলে, ধারা জল পড়তো সকল গায়ে। বিছানার একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসত। ছুটির দিনটা দেখতে দেখতে শেষের দিকে এসে পৌঁছলো। নিচের দেউড়ির ঘন্টায় বাজলো 4টে। রবিবারের বিকেল বেলায় আকাশটা বিশ্রী রকমের মুখ বিগড়ে আছে।
আসছে সোমবারের হাঁ করা মুখের গ্রহণ লাগানো ছায়া তাকে গিলতে শুরু করেছে। নিজে এতক্ষণে পাহারা এড়ানো ছেলের খোঁজ পড়ে গেছে। এখন জল খাবারের সময়। এইটে ছিল ব্রজেশ্বরের একটা লাল চিহ্ন দেওয়া দিনের ভাগ। জল খাবারের বাজার করা ছিল তারই জিম্মায়। তখনকার দিনে দোকানিরা ঘিয়ের দামে শতকরা 30-40 টাকা হারে মুনাফা রাখত না। গন্ধে স্বাদে জলখাবার তখনও বিষিয়ে ওঠেনি। যদি জুটে যেত কচুরি, সিঙ্গারা, এমনকি আলুর দম, সেটা মুখে পুড়তে সময় লাগতো না। কিন্তু যথা সময়ে ব্রজেশ্বর যখন তার বাঁকা ঘাড় আরো বাঁকিয়ে বলতো, দেখো বাবু, আজ কি এনেছি, প্রায় দেখা যেত কাগজের ঠোঙায় চিনে বাদাম ভাজা। সেটাতে আমাদের যে রুচি ছিল না তা নয়, কিন্তু ওর দরের মধ্যেই ছিল ওর আদর। কোনোদিন টু শব্দ করিনি। এমনকি যেদিন তালপাতার ঠোঙা থেকে বেরোতো তিলে গজা, সেদিনও না। দিনের আলো আসছে ঘোলা হয়ে। মন খারাপ নিয়ে একবার ছাদটা ঘুরে আসা গেল। নিচের দিকে দেখলুম তাকিয়ে, পুকুর থেকে পাতিহাঁসগুলো উঠে গিয়েছে। লোকজনের আনাগোনা আরম্ভ হয়েছে ঘাটে। বটগাছের ছায়া পড়েছে অর্ধেক পুকুর জুড়ে। রাস্তা থেকে জুড়ি গাড়ির শৈশের হাঁক শোনা যাচ্ছে।